নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী তার নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে দেন সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্য মিলেই তৈরি হয় এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীর পর্বে। চলুন দেরি না করেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনীর সঙ্গে। আমাদের আজকের উদ্যমিনী ফাহিমা সুলতানা, স্বত্বাধিকারী রায়ানস ভ্যারাইটিস কালেকশন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, অনেক ভালো আছি। আজকে ফাহিমা আপনার সম্পর্কে জানবো আপনার পথ চলা সম্পর্কে, কিন্তু তার আগে আমাদের দর্শকদেরকে আপনার সম্পর্কে একটু জানাতে চাই। প্রিয় দর্শক, ফাহিমা সুলতানা কেন আজকে আমাদের উদ্যমিনী হয়ে এলেন সেটাই জানবো ছোট্ট এই তথ্যচিত্র থেকে। চলুন দেখে আসি। একসময় বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে হবে একজন আইনজীবী। ফাহিমা সুলতানা পারভিন, সবাই যার নাম জানে শিউলি নামে। 4 কন্যা 3 পুত্রের সংসারে বড় হয়েছেন অগাধ ভালোবাসা আর সংগ্রামের মাঝেই। কিন্তু জীবনের বাস্তবতায় পড়াশোনা, এলএলবি, শিক্ষিকা জীবন সব যেন একে একে থেমে গেল বিয়ের পর। তিনি হয়ে গেলেন সাধারণ গৃহিণী। স্বামী, সংসার, সন্তান এটাই ছিল তার পৃথিবী। কিন্তু পৃথিবী বদলে যায় সন্তানের জন্মের দিনই। প্রিম্যাচিউর, অসুস্থ, নিউমোনিয়া, জন্ডিস, লাইফ সাপোর্ট। 950 গ্রামের ছোট্ট রায়ান নিয়ে শুরু হয় এক মায়ের অসমাপ্ত যুদ্ধ। থেরাপিস্ট বললেন হয়তো হাঁটতে পারবে না, কিন্তু মা কি কখনো হাল ছাড়ে? দু চোখে জল নিয়ে প্রতিজ্ঞা করেন ধৈর্য আর দীর্ঘ থেরাপির পথে তিনি একাই হাঁটবেন। একাই হাসপাতালে, একাই থেরাপি সেন্টারে, একাই স্কুলে ভর্তি। একা একটি মা তার শিশুকে বাঁচিয়ে রাখার নামে যা যা করতে পারে ফাহিমা সব কিছু করেছেন। এই লড়াইয়ের মাঝেই একদিন মনে হলো, আমি কি শুধু এভাবেই বেঁচে থাকবো? আমার কোনো পরিচয় থাকবে না? সেই প্রশ্ন থেকেই জন্ম নিল তার উদ্যোক্তা হওয়ার যাত্রা। ছোট বোনের সহায়তায় খুললেন ছোট্ট একটি অনলাইন পেজ। 6000 টাকা পুঁজি নিয়ে শুরু হলো চাদরের ব্যবসা। বাংলিশে পোস্ট দিতেন, গ্রুপে পরিচিতি করতেন, বাচ্চাকে সাইকেল শেখানোর ফাঁকে ফাঁকে অর্ডার নিতেন। আর 6 মাসেই সেল পৌঁছে গেল 2.5 লাখে। ফাহিমা তখন বুঝলেন পরিশ্রম, সততা আর ধৈর্য এই তিনের কাছে হার মানে সব বাধা। আজ তার রায়ানস ভ্যারাইটিস কালেকশন চাদর, পর্দা, শাল, রানার আরও অনেক পণ্যে ছড়িয়ে দিচ্ছে সাফল্যের সৌরভ। আর তার ভবিষ্যৎ স্বপ্ন স্পেশাল বাচ্চাদের জন্য থেরাপি প্রোডাক্ট তৈরি করা, যাতে অন্য কোনো মা তার মতো কষ্ট না পান। তিনি শুধু উদ্যোক্তা নন, তিনি এক যোদ্ধা মা, যার চোখে পানি আসে বাবার কথা মনে পড়লে, যে বাবা শিখিয়েছিলেন শুধু নারী নয়, মানুষ হয়ে উঠতে হয়। আজ শিউলি সিঙ্গেল মাদার, স্পেশাল বাচ্চার মা। ফাহিমা আজ আমরা করব জয় সংগঠনের প্রতিষ্ঠাতা, যেখানে তিনি কাজ করছেন ডিভোর্সড, সিঙ্গেল, অবহেলিত মায়েদেরকে নিয়ে। কারণ তিনি জানেন যার ভেতরে মনের জোর আছে সেই মানুষ একদিন সফলতাকে ছুঁয়েই ফেলে। ফাহিমা বলেন, আমি রায়ানকে নিয়ে এগিয়ে যাব। আমি চাই সব নারী এগিয়ে যাক, আত্মনির্ভরশীল হোক। এই হলো ফাহিমার পথ চলা, কষ্ট থেকে আলোয় ওঠার এক অদম্য গল্প। অসাধারণ, সত্যি ভীষণ অনুপ্রেরণামূলক একটা জার্নি আমরা দেখতে পেলাম। ফাহিমা, মা বাবার ভীষণ আদরে বেড়ে ওঠা মেয়ে। মা বাবা তো চাইতেন আপনি আইনজীবী হন, ফাহিমা কি চাইতো? বাবা মার অনুপ্রেরণার জন্যই চাইতো নিজের একটা পরিচয়। বাবা মা যখন চেয়েছে যে আইনজীবী হব, কিন্তু আমারও তো একটা কখনো আসলে প্রেশার দেয় না। আমার বাবা মা কখনোই প্রেশার দেয় না যে তোমাকে এটা হতেই হবে। আমার লেখাপড়া, আমার বেড়ে ওঠা, যখন যেটা আমাদের একটু ইচ্ছা করতো তখনই সেটার ব্যাপারে বাবা মা সবসময় উৎসাহ এবং সাপোর্ট দিত। তো কিন্তু সবসময় চাইতো যে আমরা সবাই একটা ভালো মানুষ হই এবং ভালোভাবে পথ চলা, আমাদের পথ চলা যেন সহজ এবং ভালোভাবে হয়। মাত্র 6000 টাকা পুঁজি নিয়ে উদ্যোগ জীবন শুরু। সেই শুরুর দিককার গল্পটা আগে জানতে চাই। উদ্যোগটা কি এবং উদ্যোক্তা হব নাকি, এগুলোর কখনো কোনো চিন্তা আমার মাথায় কখনো আসে নাই।
আমার একটা স্পেশাল বাচ্চার জন্য আসলে আমার স্পেশাল বাচ্চাটাই হচ্ছে আমার উদ্যোগ জীবনের চাবিকাঠি, মূল চাবিকাঠি সেই। তারকে নিয়ে আমার আসলে আমার সংসার ছিল, স্বামী, সন্তান এবং সংসার নিয়ে আমার জীবনটা ছিল। তা এই পরবর্তীতে হচ্ছে সবসময় তো একটু আগেই বলেছি যে চাইতাম একটা নিজের পরিচয়। সে পরিচয়ের সুবাদে, কারণ আমার বাচ্চাকে নিয়ে যেহেতু আমি তাকে রেখে বা তাকে নিয়ে আমি যেহেতু বাইরে কাজ করতে পারবো না, সেজন্য আমি অনলাইনটাকেই বেছে নিয়েছি। কারণ আমি যখন হচ্ছে 2013 সাল থেকে একদম 2020 সাল পর্যন্ত আমি হচ্ছে বাচ্চার পেছনে সময় দেই, তখন মানে সময় দিতে দিতে এক সময় আমি ডিপ্রেশনে পড়ে যাই। কারণ হচ্ছে ওকে কন্টিনিউ আমাকে থেরাপি দিতে হতো। তার জন্ম হয়েছে 6 মাসে, যে তার চোখ ফুটে নাই, ফুসফুস তৈরি হয় নাই, তারপরে হচ্ছে আপনার লাইফ সাপোর্টে ছিল 14 দিন, ইনকিউবেটরে ছিল আপনার হচ্ছে 2 মাস। তো তখন আমাদের অনেক খারাপ অবস্থা ছিলাম, কারণ তখন আমার হাজব্যান্ডের হঠাৎ করে চাকরিও চলে যায়। মানে এই সময়টা যে আমাদের তখন কতটা খারাপ যে অবস্থায় ছিল সেটা একটু অনেকে উপলব্ধিও করতে পারবে। তারপরে হচ্ছে পরবর্তীতে আমার বাচ্চা যখন স্পেশাল আমরা বুঝতে পারি সাভার সিআরপির মাধ্যমে, তার ওখানে ডাক্তার দেখানোর পরে যে সে বয়সের সাথে সাথে ইমপ্রুভ হচ্ছে না, তখন আমার 9 মাস থেকে আমার থেরাপিটা শুরু করি। থেরাপি শুরু করার পর থেকে আমার কন্টিনিউ যখন ওকে থেরাপি দিয়ে দিতেই তো আমি একসময় নিজেই অসুস্থ হয়ে যাই। যে মানে এত ধৈর্যের, এরকম বাচ্চাদের এত ধৈর্যের প্রয়োজন, এত মানে পরিশ্রম প্রয়োজন, ধৈর্য এবং পরিশ্রমটা এত প্রয়োজন, যেটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করতে পেরেছি। যেই পরিশ্রমটা আমি অতীতে কখনোই করি নাই। আমরা কখনো কষ্টও করি নাই। কষ্ট কি জিনিস, আমরা 7টা ভাই বোন, আমার বাবা মা আমাদেরকে কখনো কষ্টের ছোঁয়াও লাগতে দেয় নাই। আমরা 7টা ভাই বোন, আমরা হচ্ছে গিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে আমরা 7 জনেই এমএ পাশ করেছি। আমার 6টা ভাই বোন পাবলিক ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেছে, আমি হচ্ছে গিয়ে ইডেন থেকে মাস্টার্স করেছি। তো এই যে এই বাবা মার যে এই সাপোর্টটা, মানে তারা যে এত পরিমাণ আমাদের সাপোর্ট করছে, এত পরিমাণ আমাদের জন্য কষ্ট করেছে, তাদের এইটা মানে আমাদের কখনো আমাদের টিউশনও করতে দেয় নাই। বলছে তোমরা শুধু লেখাপড়া করো, তোমরা ভালো মানুষ, আমাদের জন্য আমাদের সহযোগিতা করতে হবে না। তো সেই আমি এক সময় এই পরিশ্রমটা আমি বাচ্চার পেছনে করেছি, যার জন্য এক সময় আমি ডিপ্রেশনও পড়ে যাই। কারণ আমি কখনো মাথার মধ্যে কল্পনা করি নাই যে আমার বাচ্চা এরকম হবে। ছোট থাকতে ভাবতাম যে বাবা মা মনে হয় যত্ন নেয় না, তাই মনে হয় বাচ্চাটা এরকম হয়ে গেছে। তো নিজের যখন বাচ্চাটা হলো তখন উপলব্ধি করতে পেরেছি যে এদের আসলে আল্লাহ এদের বিশেষ সৃষ্টি, এদের এমন কাউকে মনে দেয় যারা হচ্ছে এটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। একসময় এটা ডিপ্রেশন হতো, এখন কিন্তু তাকে আমি সে আমার গর্ব মনে করি। আজকে আমি এখানে আসতে পেরেছি আমি তার জন্যই। অসাধারণ উপলব্ধি, অসাধারণ। তো জীবনের কোন মুহূর্তে আসলে মনে হয়েছিল যে এই জার্নিটা সম্পূর্ণ আমার একাকেই লড়তে হবে? এটা আমার তখনই মনে হয়েছিল যখন ওর জন্ম হয়, তারপর থেকে আমার এটা মনে হয়েছিল। কারণ এটা আমার বিয়ের পর একটু অন্যরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু যখন দেখলাম যে আমার লাইফে আমার এই বাচ্চাটা আসছে, আমার টুইন বেবি ছিল, একটা মিসিং হয়ে গেছে, এ হয়েছে আপনার 6 মাসে। তারপর থেকে আমার আসলে মনে হয়েছে যে না, আসলে এই জার্নিটা শুধু মানে রায়ান, আমার বাচ্চার নাম রায়ানের মার এটা হচ্ছে একদম সম্পূর্ণ একা জার্নি। কারণ আমি যদি আমার বাচ্চাকে না দেখি, এখানে দেখার মতো আসলে বা সাপোর্ট দেওয়ার মতো কেউই নেই। এদেরকে ধৈর্য ধরে তাদেরকে কিছু করার জন্য মানে এত পরিমাণ ধৈর্য লাগে যে বাচ্চাকে আপনি 50 মানে যে বাচ্চা নর্মাল একটা বাচ্চাকে আপনার হচ্ছে কিছু শেখাতে হলে 1-2 বার বললেই যথেষ্ট, কিন্তু আমার এই বাচ্চাটাকে মানে 50 বার 100 বার বললেও সে কিন্তু বুঝতে পারছে না। আমি ওকে যে কমেন্ট করছি, সে কমেন্টগুলোর জন্য একটা ধৈর্যের দরকার হয়। তখনই আর কি আমি বুঝতে পেরেছি যে এই জার্নিগুলো সম্পূর্ণ আমার একার, ওকে আমার সময় দিতে হবে সবকিছুর বিনিময় হলেও। রায়ান হবার পর প্রথম যে কঠিন বাস্তবতার মুখোমুখি আপনি জীবনে হলেন, সেই সময়টাতে নিজেকে কিভাবে সামলে নিয়েছিলেন এবং ওই সময়টাতে কি আপনার পরিবার মানসিক দিক দিয়ে কতটুকু সাপোর্ট দিয়েছিল? আলহামদুলিল্লাহ, পরিবার অনেক পরিমাণ সাপোর্ট দিয়েছে। তারা যদি সাপোর্ট না দিত, এমনকি এখন পর্যন্ত সাপোর্ট দিচ্ছে, তারা যদি সাপোর্ট না দিত আমার পক্ষে একার পক্ষে সম্ভব ছিল না, আসলেই একদমই ছিল না। কারণ তখন আমাদের মানে এইরকম বাচ্চাদের জন্য এখন অনেকে বলে যে এই বাচ্চাকে পাঠালে আর 1 বস্তা টাকা দিলে তারপর ঠিক আছে, অনেকে বলে। তো এখানে এত পরিমাণ সাপোর্ট তাকে আমার দিতে হয়েছে, ফিনান্সিয়াল, তারপর হচ্ছে শারীরিক, মানসিক, এত পরিমাণ সাপোর্ট লাগে।
মানে এটা যদি প্রত্যেক পরিবার যদি বুঝতো এটা, তাহলে হচ্ছে ওদের কিন্তু আরো ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানে প্রেক্ষাপটে দেখি যে বাচ্চা যখন স্পেশাল চাইল্ড হয় তখন হচ্ছে গিয়ে সম্পূর্ণ দোষ দেয় মায়েদের উপরে, যেটা একবারই দেওয়া ঠিক না। তাদের এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি, এটা একটা মানুষ সৃষ্টি করে না, একটা নারী সৃষ্টি করে না, একটা মা সৃষ্টি করে নাই। মা কিন্তু কখনোই চায় না যে তার বাচ্চাটা স্পেশাল হোক। সবাই কিন্তু চায় যে তার বাচ্চা একটা সুস্থ সবল বাচ্চা হোক, কিন্তু এটা চায় না। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ মানে তারা আমাকে সব দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আলহামদুলিল্লাহ, কিন্তু তার যে ইমপ্রুভের ব্যাপারটা সেটা আমাকে কিন্তু একাই করতে হয়েছে। সে জার্নিতে আমাকে একাই, কারণ সে তার ঘাড় শক্ত হয়েছে 1.5 বছরে। তারপরে হাত পা হামাগুড়ি দেওয়া সেটাও আমাকে থেরাপির মাধ্যমে শেখাতে হয়েছে। বসা, দাঁড়ানো, হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, সেগুলো আমাকে ধাপে ধাপে করতে হয়েছে, যেটা একটা বাচ্চা নর্মাল বাচ্চা বয়সের সাথে সাথেই হয়, কিন্তু তাকে আমাকে থেরাপির মাধ্যমে করতে হয়েছে। সেটা আপু আসলে অনেক কষ্টের একটা জার্নি ছিল। তবে এখন আলহামদুলিল্লাহ সে তুলনায় আমি অনেক গুণ মানে ভালো আছি। এবং তাকে আমি কমেন্ট মানে এগুলো ছোটবেলায় যেহেতু আমি করেছি, যার জন্য ওর ইমপ্রুভটা কিছুটা হলেও আমি করতে পেরেছি। আমি যদি ছোট থাকতে ওকে না করতাম তাহলে আজকে সে শক্ত হয়ে গেলে বড় হয়ে গেলে আমি কিন্তু পারতাম না। তো ওই জার্নিটা আমার সম্পূর্ণ আপু এই ক্ষেত্রে একার ছিল। আপনার ধৈর্যের ফল। জি অবশ্যই আপু, এটা ধৈর্য, আল্লাহর অশেষ রহমত এবং ধৈর্যটা তো অবশ্যই আছে। আপনি হাল ছেড়ে দেননি। না, আমি হাল ছেড়ে দিইনি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সবাই আর কি নির্ভরশীল থাকে হচ্ছে থেরাপিস্টের উপরে বা হচ্ছে গিয়ে মানে সিআরপি বা অন্যান্য ডাক্তার যারা আছে তাদের উপরে ডিপেন্ড করে, এরকম বাচ্চার মায়েরা বা প্যারেন্টসরা। কিন্তু আমি আসলে ওদের উপরে ডিপেন্ড করি নাই। আমার কথা হচ্ছে আমার বাচ্চাকে ইমপ্রুভ করার জন্য আমাকে পারফেক্ট থেরাপিটা জানতে হবে, পারফেক্ট কাজটা করে আমাকেই দিতে হবে। কারণ আমি ওদের কাছে গেলে দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে তারা 40 মিনিট বা হচ্ছে গিয়ে 1 ঘন্টা এরকম দেখবে, কিন্তু বাকি সময়টা সে আমার কাছে থাকবে। তো সেই সময়টাতে আমাকে তো মানে তাকে সেই থেরাপিটা দিয়ে তাকে একটা লেভেলে আনতে হবে। আমি ওকে 2 ঘন্টা পর পর আমি ওকে সবসময় ওই পারফেক্ট থেরাপিটা, ফিজিওটা বিশেষ করে ফিজিওটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু কাজকে সে হাঁটতে পারতো না। তাকে আমি পারফেক্ট থেরাপি এবং হচ্ছে গিয়ে সব কিছু পারফেক্টভাবে শিখে আমি নিজে নিজে ওকে 2 ঘন্টা পর পর থেরাপি দিতাম, হামাগুড়ি দেওয়ার জন্য, তারপরে বসার জন্য, দাঁড়ানোর জন্য, তারপরে সিঁড়ি দিয়ে ওঠানামা করানোর জন্য। এগুলো একটা ধাপে ধাপে আমি ওকে এগুলো নিজে নিজে শিখেছি। এক সময় আপু এগুলো করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। তারপরে আমার মানে ভাইয়ের ছেলে, ওও আমাকে আলহামদুলিল্লাহ, ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, এরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। যখন আমি যেটা পারছি না সেটা সে বলতেছে আমি করে দেই, তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা একটু করো, তারাও আমাকে অনেক সাপোর্ট দিছে। এমন একটা অবস্থায় নিজের উদ্যোগকে নিয়ে চিন্তা করা, এটা কোথা থেকে শুরু হলো? 2020 সালে আমার হচ্ছে পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। করোনাকালীন সময়ে ঘরবন্দি, গৃহবন্দী হয়ে গেলাম সবাই। তখন হচ্ছে গিয়ে আপনার মানে আমার হাজব্যান্ডেরও চাকরি যায় অবস্থা। তখন মানে মনে হলো যে তার পাশাপাশি আবার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, যদি আমার বাচ্চার থেরাপিটা বন্ধ হয়ে যায়, যদি আমার বাচ্চার স্কুলিংটা বন্ধ হয়ে যায়, তাহলে তো ওকে আমি মানে ইমপ্রুভ করতে পারবো না। কারণ ওকে আমাকে কন্টিনিউ থেরাপির মধ্যে রাখতে হবে, তাকে আমার গ্যাপ দেওয়া যাবে না, বা ইমপ্রুভ হচ্ছে না কেন সেটা নিয়ে হতাশ হয়ে যাবে না। আমি কন্টিনিউ করার জন্য আমি চেয়েছি যে হাজব্যান্ডের পাশাপাশি আমি নিজে একটু কিছু করি, সাপোর্ট করি, যাতে আমার ছেলের কোনো কিছুই গ্যাপ না যায়। তারপরে আপু আমি হচ্ছে কি আমার উদ্যোগটা শুরু করি। আমার বাচ্চার যে থেরাপি, আমার ফ্যামিলি যে থেরাপির একটা অ্যামাউন্ট দিত, সেখান থেকে আমি একটু একটু করে জমিয়ে 6,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। সেটা করেছিলাম হচ্ছে বিছানা চাদর দিয়ে। যার জন্য ওই 6,000 টাকা দিয়ে আল্লাহর রহমতে আমি, যেহেতু অনলাইন ভিত্তিক, অনলাইনে একটা গ্রুপিং, বিভিন্ন টাইপের গ্রুপ ছিল, সেই গ্রুপে আমি হচ্ছে গিয়ে পোস্ট করতে করতে একটা পরিচিতি লাভ করি। তারপর আবার ধরুন ফ্রেন্ড যারা আছে তারা যখন জানতে পেরেছে যে আমি উদ্যোগে কাজ শুরু করেছি, তখন হচ্ছে কি তারাও আমাকে উৎসাহিত করার জন্য তারা আমার কাছে কেনাকাটা শুরু করে। কেনাকাটা শুরুতে আমি 6 মাসে প্রায় 2.5 লাখ টাকা সেল করতে পেরেছিলাম। তখন আমার একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসছে। প্রথমত যদিও আমার অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু অনেকে বলছে ওকে নিয়ে পারবো না, একে নিয়ে পারবো না, বা পেজ খুললে হয়তো কোনো ঝামেলা হতে পারে, মানে নেগেটিভ সাইডটা আমার মাথায় সবসময় সবাই দিয়েছে। পজিটিভটা আমি একটু দেখি না, পারি কিনা দেখি না, মানে একটু মানে ঝুঁকি নিতে পছন্দ করি, যে না আমি দেখি এটা পারি কিনা, কি হবে দেখি। তো এটা নিয়ে আমি আর কি আসলে শুরু করেছিলাম। 6 মাসে 2.5 লাখ টাকা সেল করার পর তখন আমার আত্মবিশ্বাস বাড়ার ফলে আমি কন্টিনিউ করি যে না আমাকে আরো এগিয়ে যেতে হবে। আমি ডেলিভারি সিস্টেম, তারপরে মেমো করা সব নিজে নিজে করেছি। আমি একসময় বাংলা লিখতে পারতাম না, সে বাংলাটাও নিজে নিজে শিখেছি। যে মানে একদম পড়ালেখার সাইডে কিন্তু আমি 8-10 বছর ছিলাম না।
8-10 বছর সম্পূর্ণ কিন্তু আমি আমার বাচ্চাকে সময় দিচ্ছি। তখন কিন্তু আমি যে মাস্টার্স করেছি, বাইবে পাস করেছি, সেটা মানে আমার মনে হচ্ছে কি আমি একটা গ্রাম্য মেয়ে, মুখ দিয়ে কথাও বের হতো না, মানে এত পরিমাণ আমি একটু মানে নিজেকে গুটিয়ে ফেলেছিলাম। সেখান থেকে আমার মনে হয় কি আমি নিজেও 0 লেভেল থেকে আসছি। মানে রায়ানের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হ্যাঁ, হয়েছে এবং রায়ানের মাও নিজেকে হ্যাঁ, দিনে নিজে দিনে নিজে ডেভেলপ improve করেছে। তাকে আমি ওই অসাধারণ। 15 দিনের মধ্যে যে বাচ্চাকে হাঁটার কথা ছিল না, সে বাচ্চাকে আমি 15 দিনের মধ্যে সাইকেল শিখিয়েছি। সে সাইকেলটাও আমাকে কিন্তু থেরাপিস্ট আমাকে পরামর্শ দেন বা বুদ্ধি দেন। আমি মাথার মধ্যে সবসময় চিন্তা করতাম ওকে এটা কিভাবে শেখানো যায়, মানে মাথার মধ্যে এটা চিন্তা করতাম যে ওকে কীভাবে শেখাবো। তখন হচ্ছে কি ইউটিউবে সাইকেল কিছু গান বের করতাম বা সাইকেল দেখাইতাম ওকে, দেখানোর পরে তখন ওকে ওইগুলো দেখে যে এভাবে পাটা হ্যান্ডেল দিতে হবে বা এরকম করে করে ওকে আমি আসলে সাইকেলটা বা ও যেটা পছন্দ করতো সেটা দিয়ে ওকে আমি সাইকেলটা শিখাইতাম। এই আইডিয়াগুলো কিন্তু আমাকে থেরাপিস্ট দেন। এগুলো একটা মা, একজন কিন্তু সবচেয়ে বড় থেরাপিস্ট হচ্ছে একজন মা। সেটা সেইখান থেকে আমি ওকে হচ্ছে সাইকেলটা শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ আমি মানে মিথ্যা প্রমাণ করতে পেরেছিলাম যে থেরাপিস্টকে, যে সে হাঁটতে পারবে না বলছে, কিন্তু সে হাঁটতে পারছে আলহামদুলিল্লাহ। আত্মবিশ্বাসটা তো নিশ্চয়ই শতগুণ বেড়ে গেছে। হ্যাঁ, আত্মবিশ্বাস। আচ্ছা, রায়ানস ভ্যারাইটিস কালেকশনে মূলত আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? প্রথমে শুরু করেছিলাম বিছানার চাদর দিয়ে, তারপরে হচ্ছে এর পরে আমি বাড়িয়েছি ম্যাচিং পর্দা, তারপর হচ্ছে জামদানি, শতরঞ্জি, টেবিল রানার ম্যাট ইত্যাদি। আসলে অনলাইন ভিত্তিক যেহেতু কাজ করছি, 1-2টা প্রোডাক্টে আমার হয় না। আর যেহেতু আমার শোরুম নাই, বাসার মধ্যে একটা শোরুমের মতো করেছি, বাহিরের শোরুম নাই, কারণ ওকে আমার 100% সময় দিয়ে তারপর আমার এই উদ্যোগের কাজ। আমার তো আগে বাচ্চা, তারপর সেই জন্য আমি বাসার মধ্যেই আমার শোরুম আছে, বাসার মধ্যে করি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্ট, নতুন নতুন আরও প্রোডাক্টটা জয়েন হচ্ছে। আমার ফিউচারে আরও প্ল্যানিং আছে যে আমি যেগুলো বাচ্চার ক্ষেত্রে ফেস করেছি সেটা যাতে অন্য কোনো মা কখনো ফেস না করে। কারণ আমার এটা বুঝতে বুঝতে একটু লেট হয়ে গেছে, হয়তো কোনো একটা থেরাপিটা আগে দরকার, সেটা আমি পরে দিয়েছি। আমার কার্যক্রম কিন্তু এখনো সামনে আরও চলছে। রায়ানকে সাথে নিয়ে যে পথ চলা, পাশাপাশি নিজের উদ্যোগকেও সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যালেন্সিংটা কিভাবে করেন? এই ব্যালেন্সটা আল্লাহ আমাকে করে দেয়, কারণ আমার মনের জোর আছে, পরিশ্রম করি, ধৈর্য আছে। এইটার জন্য আল্লাহ আমাকে ম্যানেজ করে দেয়। আমি যখন কোথাও যাব বা কাজ করব, তখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডটা আমাকে অনেক সাপোর্ট দেয়। তাদেরকে আমি মানে সবসময়, আমি সবসময় মনে করি ওরাও আমার একটা পরিবারের অংশ। সে অংশ মনে করে আমি তাদের কাছে মাঝে মধ্যে যখন রায়ানকে কোথাও নিয়ে যাওয়া দরকার, আপনারা হয়তো অনেকে দেখতে পারবেন যে আমার বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমার বাচ্চাকে আমি নিয়ে যাই, যে ওই আমি চাই যে সে একটু সামাজিক হোক। এরকম বাচ্চারা কিন্তু আপনার সামাজিক হয় না, বা কেউ আসলে হয়তো অনেকে আছে খামচে ধরে। এটা হচ্ছে গিয়ে কিছু কিছু মায়ের ভুল, কারণ আমার বাচ্চাকে আমি যত বের করবো সে তত বিকশিত হবে। তাকে যদি আমি গুটায় রাখি, তার কিন্তু জ্ঞানের পরিধি বাড়ছে না, সে কিন্তু দেখতে 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 পার্ট বাই পার্ট শিখবে। আমি ওকে সম্পূর্ণ সব কিছুতে প্রোগ্রামগুলোতে নিয়ে যাই। পরিবেশ পরিস্থিতিতে এখন কিছুটা হলো বুঝে। আমি যদি ওকে কোথাও নিয়ে যাই, সে এখন বুঝে যে না আমার মা এখন যেহেতু আছে, তাহলে আমি এক জায়গায় থাকি, মানে একটা কিছু দিয়ে ওকে ব্যস্ত রাখি এবং সে চুপচাপ থাকে, মানে তাকে বের করতে করতে। তারপর আপনি ধরেন কোনো পার্কে, বাচ্চাদেরকে পার্কে, খোলা মাঠে, এগুলোতে প্রচুর পরিমাণ নিতে হয়। এবং ওকে আমি সবসময় দেখা যাচ্ছে যে রাস্তা কিভাবে পার হতে হয়। সে কিন্তু 0 লেভেলের বাচ্চা, তার কিন্তু ইমপ্রুভ হওয়ার কথা ছিল না। তারপর ওই যে আমি যে রাস্তা পার হচ্ছি, আমার বাসাটা কোথায়, সে কথা বলতে পারে না, কিন্তু সে এখন আস্তে আস্তে এগুলো বুঝে। বের করার জন্য ওদেরকে গুটিয়ে রাখা যাবে না, ওদেরকে আপনি মানে শুধু আমি না, এটা আমাদের পরিবেশটা এবং হচ্ছে আমাদের সমাজ এবং আমাদের আশেপাশে মানুষ সবাইকে ওদের সহযোগিতার মনোভাবটাও থাকতে হবে। এটা খুব জরুরি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আপনি যে রোল প্লেটা করেছেন, আসলে সমাজ বলুন, ডাক্তার বলুন, থেরাপিস্ট বলুন, মায়ের চেয়ে বড় সহযোগী আমার কাছে মনে হয় না আর কিছু আছে, এবং সেটা আপনি খুব ভালোভাবেই করছেন। এই প্রতিষ্ঠানটি বা আপনার উদ্যোগ যেটা রায়ানস ভ্যারাইটিস কালেকশন, এটাকে কি আউটলেটে নেওয়ার কোনো ইচ্ছে আছে? রিসেন্ট একটু কথাও বলছি যে আমার যে বাসার যে থেরাপিস্ট এবং টিচার যারা আছে, ওদের সাথেও কথা বলছি যাতে এই ব্যাপারে ওরাও পারফেক্টলি আমাকে সহযোগিতা করতে পারে। তাদের যে স্কুলটা আছে সেখানে রায়ান ভ্যারাইটিসের আমি চাচ্ছি যে রায়ান ভ্যারাইটিসের কালেকশনে আমি আবার ওদের যে থেরাপির জন্য যে জিনিসপত্রগুলো, সেগুলো আমি একটু অ্যাড করব, যাতে তারা মানে খুঁজতে না হয় যে এখানে এটা আমরা তো খুঁজেও পাই না। আমি চাই যে থেরাপির যতটুকু সরঞ্জাম যারা আছে তারা যেন অল্পতেই পেয়ে যায়।
এটা যেন আপনার হচ্ছে কি তারা ভুক্তভোগী না হয়, তাদের বয়সের সাথে সাথে ইমপ্রুভ হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসটা যেন লাগে, সেটা আমি চেষ্টা করছি আউটলেসটা তাদেরকে দিয়ে আমি করার জন্য। আমি মাঝে মাঝে দরকার লিখলাম, কারণ আমার বাচ্চাকে নিয়ে আমার তো মুভ করতেই হবে, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আমি চেষ্টা করব ওই পর্যন্ত আর কি এই আউটলেট কার্যক্রম করার জন্য। আমরা করব জয় আপনার অসাধারণ একটা, আমি বলবো ব্যতিক্রম উদ্যোগ, যে সিঙ্গেল মাদার যারা আছেন কিংবা আপনার মতো স্পেশাল চাইল্ডের অভিভাবক যারা আছেন, নারী যারা আছেন, আপনি তাদেরকে নিয়ে কাজ করছেন, যেটা সত্যি প্রশংসনীয়। আমরা করব জয় সম্পর্কে একটু জানবো। এই সংগঠনটা অনেক 5 বছর আগে থেকে করেছি। এটা আমি হচ্ছে গিয়ে আমরা করব জয়টা আমি অনেক কিছু ভুক্তভোগী হয়ে শেষ পর্যন্ত এটা আমি সংগঠনটা তৈরি করেছি। আমরা তো সবাই কম বেশি অনেক স্বার্থে আমরা কাজ করে থাকি। এখানে স্বার্থটা থাকবে এটা যে স্পেশাল বাচ্চার মারা যারা ডিপ্রেশনে চলে গেছে, তারা বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজ করতে পারছে না, তারা এই আমরা করব জয়টার প্রাধান্যটা তারা বেশি পাবে। কারণ আমি যেরকম ডিপ্রেশন থেকে বের হতে পারি, নিজে নিজে বের হয়েছে, এটা কিন্তু সবাই পারে না। কারণ এই বাচ্চাকে নিয়ে তারা হতাশ থাকে, তারপরে সবসময় দেখা যাচ্ছে কান্নাকাটি করে, মনটা ভাঙা থাকে, ওদেরকে নিয়ে বের হতে পারে না। তো অনেক খারাপ, আমি নিজেও অনেকের সাথে মিশেও দেখেছি যে ওরা নিজেকে আবার দোষারোপ করে, আমার এটা পাপের জন্য হয়েছে। কারণ পরিবার থেকে শুনতে শুনতে তারা নিজেকেই দোষী মনে করে। এখানে এটা ভাবাই যাবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এখানে তো সে নিজে সৃষ্টি করে নাই। তো যার জন্য আমি হচ্ছে মূলত স্পেশাল বাচ্চার মা যারা আছে তাদের জন্য করছি, আর হচ্ছে কি আপনার সিঙ্গেল মাদার যারা আছে, ডিভোর্সি মারা যারা আছে, তাদের জন্য আমার এই সংগঠন, যাতে তারা আমাদের মাধ্যমে কোনো যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, বা আমাদের সংগঠনের মধ্যে তাদেরকে আমরা করে দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করা। কখনো কি স্বপ্ন দেখেন, বা এই স্বপ্নটা কি আপনার মনের মধ্যে আসে যে রায়ান একদিন আপনার রায়ানস ভ্যারাইটিস কালেকশনের শোরুমে দাঁড়িয়ে আছে, ক্লায়েন্টদের সাথে কথা বলছে? কারণ ওর যে অবস্থাটা ছিল এবং এখন যে একটা আমি বলবো র্যাডিক্যাল চেঞ্জ আপনি এনেছেন, সো সেই জায়গা থেকে কি মনে হয় রায়ান একদিন স্বাভাবিক একটা বাচ্চার মতো করে আপনার উদ্যোগকে সামলাবে? এই স্বপ্ন কি আপনি দেখেন? অবশ্যই স্বপ্ন দেখি, সে মা বলে ডাকুক, তারপরে সে রায়ান ভ্যারাইটিস কালেকশনে এটা থাকবে, কথা বলবে, এটা তো অবশ্যই স্বপ্ন দেখি। সে যদি এরকম হতে পারে তাহলে তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনি তো ম্যাজিক অলরেডি আপনি দেখিয়েছেন, আল্লাহর রহমত ছিল, আপনি চেষ্টা করেছেন। যেখানে থেরাপিস্ট বলেছে যে সে হাঁটতে পারবে না, সে এখন হাঁটছে, সে অনেক কিছুতে রেসপন্স করছে, অনেক কিছু বুঝতে পারছে। তো এটা তো বিশাল একটা পরিবর্তন। তো এটাও ইনশাআল্লাহ সম্ভব। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন। আমাদের কাছে মনে হয় যে আপনার মতো মা যে সন্তানের পাশে আছে, সে আমার মনে হয় সব প্রতিকূলতাকে ডিঙিয়ে সত্যিকার অর্থেই আপনার সেই মনের ইচ্ছাকে পূরণ করে দিতেও পারে। ধন্যবাদ ফাহিমা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এবং রায়ানের জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের উদ্যমিনী। আগামী পর্বে আবারও নতুন এক উদ্যমিনীকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত স্বপ্ন বুনে যান এবং মনের শক্তিকে জাগ্রত রাখুন।